যেমন আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা বেশ কয়েকটি আসনে পুনর্বিবেচনা করব। আমাদের সমীক্ষা আপনারা দেখেছেন, তাতে নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেস জিতছে, এটা আমরা দেখিয়েছি। কিন্তু তারপরেও কিছু ডাউট আমাদের মনে রয়ে গিয়েছিল, তাই সরাসরি চলে এসেছি নন্দীগ্রামে এবং নন্দীগ্রামের পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে অবশেষে চলে এলাম নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করের কাছে। পবিত্রবাবু, নন্দীগ্রাম কি এবার সত্যিই পবিত্র হবে? 100% আমরা জয়লাভ করছি, এ নিয়ে কোনো ডাউট নেই। আপনি যে বলছেন ডাউটের কোনো প্রশ্ন নেই। মার্জিন নিয়ে লড়াই চলছে, জয়লাভ নিয়ে কোনো লড়াই নেই। আমি আপনাকে একদম সরাসরি প্রশ্ন করি, শুভেন্দু অধিকারী একটা বড় নাম, একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের ছত্রছায়ায় আপনি থেকে দীর্ঘদিন কাজ করেছেন এবং তারপরে আপনি বেরিয়ে এসেছেন। আপনি কিভাবে মানে এত শিওর হচ্ছেন যে সেই ব্র্যান্ডের যে ইমেজ, সেই ইমেজটা ভেঙে লোক আপনাকে দলে দলে ভোট দেবে? ব্র্যান্ড তৈরি করেছে সাধারণ মানুষ, এই নন্দীগ্রামের সাধারণ মানুষজন এবং নন্দীগ্রামের বিভিন্ন নেতৃত্বরা মিলিতভাবে ওনাকে এত বড় জায়গায় নিয়ে গেছে। এখন সাধারণ মানুষ এবং নেতৃত্বরা ওনার কাছ থেকে ঝাঁকে ঝাঁকে সরে যাচ্ছে, তার ফলে ওনার পরাজয় সুনিশ্চিত। আমরা নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় ঘুরলাম, আপনার এখানে আসার আগে বহু জায়গা ঘুরলাম, প্রায় প্রত্যেকটা অঞ্চল ঘুরে এলাম। আমরা দেখলাম যে গত 5 বছরে শুভেন্দুবাবু নন্দীগ্রামকে ততটা সময় দেননি। মানে এর আগে তিনি যখন যেখানে বিধায়ক ছিলেন, উনি তো এক জায়গায় দ্বিতীয়বার বোধহয় প্রথম দাঁড়ালেন। এর আগে তো এক জায়গায় জেতার পর তারপরে সেখানে উনি আর পা দেননি। নন্দীগ্রামই হচ্ছে দ্বিতীয় জায়গা, মানে যেখানে উনি একবারের পর দ্বিতীয়বারও দাঁড়াচ্ছেন। এবার কথাটা হচ্ছে যে উনি আসেননি, সারা বছর এখানে সেভাবে উন্নয়নের কাজটা হয়নি। আপনি তো তখন ওনার সাথেই ছিলেন, আপনি কখনো পরামর্শ দিয়েছেন যে ডেভেলপমেন্ট হচ্ছে না, ভোট তো মানুষ দেবে? ওই জন্যই তো আজকের আমাদের দল পরিবর্তন করতে বাধ্য হলাম। একদিকে উন্নয়ন, একদিকে বঞ্চনা। কেন্দ্র সরকারের একাধিক যে বঞ্চনা, সেই বঞ্চনাগুলোর মূল হোতা উনি। আমি মনে করি যে 100 দিনের কাজ থেকে শুরু করে, আবাস যোজনা থেকে শুরু করে, জল মিশনের অর্থ থেকে শুরু করে সমস্ত বঞ্চনা উনি উৎসাহিত করেছে এই রাজ্যকে বঞ্চনার জন্য। আপনি আপনার ব্যাপারে শ্রমিক ভট্টাচার্য আমাদের এক প্রশ্নের উত্তরে বলেছেন যে তৃণমূল প্রার্থী পেল না, শেষ পর্যন্ত আমাদের থেকে প্রার্থী নিয়ে আসতে হলো। কি বলবেন? শুনুন, এটা তো আমার পুরনো বাড়ি, আমি তো আমার নিজের বাড়িতে ফিরে এসেছি এবং বাড়ির সবাই আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। সেটা আপনারা নিশ্চয়ই, যেদিন আমি যোগদান করি সেদিন নন্দীগ্রাম ওভারঅল পুরো টোটাল নন্দীগ্রামের উৎসাহ উদ্দীপনাটা দেখেছেন। কোথাও কোনো পর করেনি কেউ, সবাই আপন করে নিয়েছে। নন্দীগ্রাম 1 নিয়ে সমস্যা নেই পবিত্রবাবু, নন্দীগ্রাম 2 নিয়ে কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। নন্দীগ্রামে 2 সেখানে কিন্তু আপনার বিরোধী দল বা আইএসএফ, বিজেপি এরা কিন্তু মিলিতভাবে লড়ছে। এটাকে ভাঙবেন কি করে? শুনুন, আইএসএফ তো পুরো বিজেপির এজেন্ডা হিসাবে কাজ করছে। সে জায়গায় শুধু নন্দীগ্রাম 1 নয়, নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2 সমস্ত জায়গায়, সারা রাজ্যেই বললে চলে যে তারা একত্রিতভাবে লড়াই করতেছে। জায়গায় তো কোনো দ্বিতীয় কোনো প্রশ্ন নেই, সংশয়ের প্রশ্ন নেই। মানে সেটাকে ওভারকাম করেই আমরা জিতবো এবং 10,000, 20,000 নয়, বারবার বলতেছি আমরা 30,000-এর ঊর্ধ্বে ভোটে জিতবো, একেবারে গ্রাস রুট সমীক্ষা অনুযায়ী। সমীক্ষা পবিত্রবাবু আমরাও করি, আমাদের সমীক্ষা এত দেখাচ্ছে না। যাই হোক, আপনি তো গত বিধানসভা নির্বাচনে শুভেন্দুবাবুর সাথে ছিলেন, ভোটের ফল প্রকাশের দিনও ছিলেন। তো কি এমন ঘটলো, মানে লোডশেডিংটা হলো কেন, কি এমন ঘটেছিল যে যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে হেরে গেলেন? না শুনুন, ওই সময়টা আমি ছিলাম না। যেদিন ভোট পর্ব শেষ হলো সেদিন থেকেই আমি আমার এলাকার বাইরে ছিলাম আইনি কিছু জটিলতার জন্য। এই লোডশেডিংটা সম্পর্কে আমি ঠিক বিস্তারিত বলতে পারছি না তার জন্য। এবার কি আপনি তো লড়ছেন তৃণমূলের হয়ে, এবারও কি লোডশেডিং হবে? কোনো জায়গা নেই এতটাই তীব্র আলো, মানে সে জায়গায় নতুন করে আর লোডশেডিং এর কোনো প্রশ্ন নেই। মানে আপনি বলছেন যে তৃণমূলের আলো এতটাই জোরালো, মানে তাতে লোডশেডিং হওয়ার কোনো প্রশ্ন নেই। বিকল্প সমস্ত ব্যবস্থা রাখা আছে। তৃণমূল লোডশেডিং করবে না তো? দেখুন, আমাদের লোডশেডিং করার প্রয়োজন হবে না, কারণ সাধারণ মানুষ চাইছে
ইতিমধ্যেই আপনারা এলাকায় এলাকায় যেখানেই সমীক্ষা করছেন, কোথায় যান না, পুরো গ্রাস রোডে আপনারা চলে যান, সাধারণ মানুষের কাছে চলে যান, একটাই কথা বলবেন যে নন্দীগ্রাম কেস মুক্ত, ঝামেলা মুক্ত চাইছে এবং শান্তি এবং নিরাপত্তা চাইছে। তার দায় দায়িত্ব আমি নিজেই এবং আমার দল কাঁধে তুলে নিচ্ছি। নন্দীগ্রামে এটা একটা বড় সমস্যা যে প্রত্যেক বাড়িতে কেউ না কেউ কোনো না কোনো কেসে ফেসে আছে। তো এইখান থেকে মুক্ত করতে হলে আপনাকে একটা দীর্ঘমেয়াদী প্রকল্প নিতে হবে। কি ভেবেছেন তা নিয়ে? দল ক্ষমতায় আসবে সুনিশ্চিত। নন্দীগ্রামে বিধানসভায় আমাকে পাঠাবার জন্য সমস্ত নেতৃত্ব, সাধারণ ভোটার মন স্থির করে ফেলেছে। যাওয়ার পর আমার প্রথম বার্তা এটাই থাকবে যে সরকারের কাছে যে নন্দীগ্রামে স্পেশালি কোনো কোর্ট করে কিভাবে আইনি পদ্ধতিগতভাবে যত মামলা আছে, সে যে কোনো দলের হতে পারে, কোনো নির্দিষ্ট দলের কথা বলছি না, রাজনৈতিক মিথ্যা মামলা যা আছে তার চির সমাপ্তি চাইছি। কারণ যে কোনো বিধানসভার তুলনায় নন্দীগ্রাম বিধানসভায় কেসের পরিমাণ অনেক বেশি, এর থেকে নিষ্পত্তি চাইছি। না হলে সাধারণ যে কেউ রাজনীতি করার সুযোগ বা মানসিক উৎসাহে কেউ আর আসতে চাইছে না। ভালো মানুষও রাজনীতিতে আসতে চাইছে না, নন্দীগ্রামের মাটিতে বিশেষ করে। নন্দীগ্রামের মাটি এতটা বিষাক্ত করে দিয়েছেন উনি। অথচ নন্দীগ্রাম লড়াইয়ের জায়গা, আন্দোলনের জায়গা। নন্দীগ্রাম সারা পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষকে পথ দেখিয়েছে জমি আন্দোলনের ক্ষেত্রে। এখানকার মানুষগুলো বিভিন্নভাবে বিপর্যস্ত। আপনি তো ঘুরছেন, আমরাও ঘুরছি। তো কি মনে হচ্ছে নন্দীগ্রামের প্রাথমিক সমস্যাটা কি? মানে আপনি বিধায়ক হলে প্রথম কি কাজটা করবেন? প্রাথমিক সমস্যা একেবারে প্রথমেই আমি বলেছি, আমার 1 নম্বর এজেন্ডা থাকবে একেবারে এই কেস মুক্ত নন্দীগ্রাম। দ্বিতীয়, এই নন্দীগ্রামের সঙ্গে হলদি নদীর উপরে একের অধিক ব্রিজ নির্মাণ। বাকি উন্নয়ন তো আছেই, অনেক কিছু নন্দীগ্রামের পাওনা অনেক। মানে আপনি বলছেন আপনি দায়িত্ব পেলে প্রথমে নন্দীগ্রামের মানুষকে তাদের পাওনা গন্ডাটা মিটিয়ে মিটিয়ে আর তারপরেও তো অনেক কাজ থেকে যায়। এই পাওনা গন্ডা মেটাতে আপনার খুব বেশি হলে 2 বছর সময় লাগবে। কেস মুক্ত করতে পাওনা গন্ডা মেটাতে 2 বছর, বাকি 3 বছর কি আরাম করবেন? না, যেদিনই বিধানসভায় পৌঁছবো তার পরদিন থেকেই আমার বিভিন্ন উন্নয়নের কাজের সঙ্গে সঙ্গে এটা প্রাথমিক যে দাবি, এটা তো থাকবেই, তার সঙ্গে উন্নয়নের যা কিছু ধারা আগে যা ছিল একটা সময়ে, পরবর্তী সময়ে বিকৃত হয়েছে, আবার আমরা একেবারে সুশাসনের সঙ্গে সঙ্গে রুরাল ডেভেলপমেন্টের দিকে আমরা জোর দেব। বাড়ি বাড়ি জলের একটা সমস্যা আছে এখানে। সেই সমস্যার সমাধানের ব্যাপারে আপনি কি কোনো উদ্যোগ নিয়েছেন, নেবেন? 100%। জল মিশনের টাকা তো জানেন কেন্দ্র সরকার আটকে দিয়েছে। রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে সমস্ত জায়গায় পানীয় জলের ব্যবস্থা জন্য একেবারে তৎপর উদ্যোগ নেব আমরা। নন্দীগ্রাম বেসিক্যালি একটা বর্ধিষ্ণু জায়গা। এখানে যেমন শিক্ষিত মানুষের বসবাস আছে, আবার একেবারে প্রান্তিক মানুষেরাও এখানে থাকে। এই 2 ধরনের মানুষকে এক ছাতার তলায় এনে ডেভেলপমেন্ট করাটা কি খুব শক্ত হয়ে যাবে না আপনার পক্ষে? না, কোনো অসুবিধা নেই। এর আগে তো মানুষ চাইছে নন্দীগ্রামের সমস্ত মানুষ মিলেমিশে একাকার। এ জায়গায় ধনী গরিব জাতিভেদ এ সমস্ত কোনো কিছুই ঊর্ধ্বে মানুষ এখানে চলতে চায়। আমরা নিজেরাই নেতৃত্বরা কেউ নয় কেউ এইরকম ভাবে তৈরি করেছি বিভাজনে। নন্দীগ্রাম 1-এ না হয় আমি দেখছি যে মোটামুটি আপনার পক্ষে হাওয়া বইছে, আমি নিজেও দেখছি। মুসলমান এলাকায় এইবার কিন্তু উল্টো হাওয়া। মানে গতবারও এসে আমরা যে হাওয়া দেখেছিলাম যে সবটাই তৃণমূলের পক্ষে ছিল, এবার কিন্তু দেখতে পাচ্ছি না যে সবটাই তৃণমূলের পক্ষে আছে। কিছুটা আপনার বিরোধীদের পক্ষেও গেছে কিনা? বিরোধী বলতে কোন জায়গায় বলছেন বলুন? বিজেপিকে একটিও ভোট দেবে না, মুসলমানরা কেউ ভোট দেবে না? একটিও ভোট দেবে নাকি? বেশ। কেন, উনি যে কুরুচিকর মন্তব্য, অশালীন মন্তব্য, বাংলা বিরোধী মন্তব্য, বাংলার সভ্যতা সংস্কৃতি পরম্পরাকে ধ্বংসকারী যে সমস্ত মন্তব্য উনি করে পরম্পরা চলে আসছে, ক্ষণিকের জন্য পরিবর্তন হলে সেটা মুসলিম সমাজ মেনে নেবে না। কারণ আপনি বলছেন মুসলিমদের পুরো ভোটটা আপনি পাবেন, 100% আমরা পাবো। আর হিন্দুদের 2000 বিশ্বাস ভোট। আস্থা আমাদের না, আছে। হিন্দুদের মধ্যেও যদি 2000 ভোট বেশি পান তাহলেই তো আপনার কেল্লা ফাতে। 2000 নয়, হিন্দুদের বড় অংশ আমাদেরকে ভোট দিতে চাইছে। না, আপনি তো এই দলে তৃণমূলে ফেরার আগে আপনি তো হিন্দুদের হয়ে প্রচুর কাজ করেছেন, প্রচুর
আপনার সম্বন্ধে যে আমরা শুনেছি যে হিন্দুদের সমস্ত উৎসবে আপনি সামিল হতেন, সেক্ষেত্রে হিন্দুদের একটা ভোট আপনার পক্ষে আসতে পারে। আর মুসলমান ভোটটা যদি পুরো এসে যায়, তাহলে তো আপনি তো সারা ভারতবর্ষের মধ্যে প্রথম খবর হবেন। খবর আপনাদের কাছে, কিন্তু এটা সঠিক যে আমরা জয়লাভ করতেছি এবং অঙ্কই বলতেছি। শুনুন, হিন্দু ভোট আমরা অনেক অনেক বেশি পাবো, যেটা আমাদের প্রত্যাশা আছে তার চেয়েও বাইরে। আর কেবলমাত্র আইএসএফ নিয়ে উনি যে একটা নাটক তৈরি করছে, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, আইএসএফ খুব ভালো দল, ভালোই ওটা মুসলিম সমাজের মধ্যে খাওয়াতে চেষ্টা করছে, সেটা মুসলিমরা এত বোকা নয়। না, মুসলিমরা বোকা হলে তাহলে আইএসএফ শুধু একটা আসনে তো আটকে থাকতো না। তো যাই হোক, এটা আপনি ঠিকই বলেছেন, মুসলিমদের বোকা যারা ভাবে আমার মনে হয় তারাই বোকা। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আজকে আমার মানে একদম শেষ প্রশ্ন, আপনি যদি এইখানে জয়লাভ করেন তাহলে আপনি জায়ান্ট কিলার হবে, মানে একদম তৃণমূলের 1 নম্বর প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেও কর্মীরা আপনাকে রাখবে। সারা পশ্চিমবঙ্গের তৃণমূল কর্মীদের আবেগ এখন আপনার সাথে। তো প্রচুর প্রত্যাশা মানুষের। আমি দার্জিলিং থেকে দীঘা, কন্টাই থেকে শুরু করে কার্শিয়াং সর্বত্র ঘুরে বেড়াই, সর্বত্র এখন একটাই নাম, যেন তেন প্রকারেণ পবিত্র করকে জিততে হবে। মানে অন্য কোনো প্রার্থী জিতলো হারলো এ নিয়ে কিন্তু তৃণমূল কর্মীদের মধ্যে ততটা আবেগ নেই যতটা আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে আপনার উপর আছে। এই প্রত্যাশার চাপ আপনাকে কি কোনোভাবে অসুবিধায় ফেলছে? কোনো অসুবিধে নেই, সারাদিন কর্মসূচির মধ্যে ব্যস্ত আছি। দলীয় যা নির্দেশ আসতেছে, প্লাস নিজের জনসংযোগে যে সমস্ত মনোনিবেশ করা উচিত সেগুলো করতেছি, তাতে সুফল পাচ্ছি। তাতেই আমাদের আস্থা ভরসা অনেকখানি বেড়ে গেছে যে মানুষ আমাদের সঙ্গে আছে, এবং নতুন মানুষ যারা বিজেপি করেছে, যারা সিপিএম করেছে, তারা প্রচুর পরিমাণে একেবারে ঝাঁকে ঝাঁকে আমাদের সঙ্গে যোগদান করতেছে। এখানে সিপিএম এর কি অবস্থা? সিপিএম এর ভোট যা ছিল তার চেয়ে তো অনেকটাই কমবে, আর সে ভোটটি আমরা পাবো। কিন্তু এক সময় সিপিএম এর মানে কথায় মানে বাঘে আর গরুতে এক ঘাটে জল খেত। আজকে সিপিএম এর এই দুরবস্থার কারণ কি আপনারা? শুনুন, এটা তো কেবলমাত্র নন্দীগ্রাম নিয়ে বিবেচনা করলে হবে না, সারা রাজ্যের ক্ষেত্রে তো একই হাল ওনাদের। মানে আপনি বলছেন যে সারা রাজ্যে যেভাবে তৃণমূল একেবারে কোণঠাসা করে দিয়েছে সিপিএম কে, নন্দীগ্রামেও তাই হয়েছে। কোণঠাসা নয়, নিজস্ব সাংগঠনিক যে দক্ষতা সেটা হারিয়ে ফেলেছে ওনাদের। তার ফলে ধীরে ধীরে, এবং ওনাদের কিছু নীতি নির্ধারণ করার ত্রুটি ছিল নিশ্চয়ই, তার ফলে একটি দল ক্ষয়িষ্ণু হয়েছে। পবিত্রবাবু, আপনাকে অনেক ধন্যবাদ, এমকে ডিজিটালকে সময় দিলেন। আমরা আপনার জয় কামনা করছি এবং জয়ের পর আপনার সাথে অবশ্যই দেখা করব। আপনি 4 তারিখে অবশ্যই আসবেন মিষ্টি খেতে। নমস্কার। নমস্কার। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের একদম মুখে। এখান থেকেই নন্দীগ্রামের বিভিন্ন বাস টাস বেরোয়, বিভিন্ন জায়গায় যায় রাজ্যের। আমরা নন্দীগ্রামে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি। আমাদের প্রতিনিধিরা নন্দীগ্রামের বিভিন্ন পথে প্রান্তরে ছড়িয়ে পড়েছেন, তারা বিভিন্ন মানুষের সাথে কথা বলেছেন। আমরা সেই মানুষজনের কথা আপনাদেরকে শোনাবো এখন। আসুন চলে যাই সেই মানুষগুলোর কাছে যারা নন্দীগ্রামে থাকেন, দীর্ঘ আন্দোলনের সাক্ষী। সেই মানুষগুলো কি বলেছেন এবার আপনাদের ইউটিউবের পর্দায়। আমরা দিদি ছাড়া আর কাউকে চিনি না। মহিলাদের হাতে দিদি টাকা তুলে দিচ্ছে, বা এই কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী সবই তো দিচ্ছে। পরিবারে এটা না, এই ভীষণ, লক্ষ্মীর ভান্ডারটা কতটা সংসারে বা হ্যাঁ আমাদের পরিবারে সংসারে উপকার হচ্ছে। আপনার নাম, শ্যামলী মণ্ডল, বাড়ি? আমগেছিয়া। ছোট বাচ্চা বা বয়স্ক মহিলাদের যে পয়সা দিচ্ছে, হ্যাঁ, এই যুবসাথী বা লক্ষ্মী ভান্ডার, মা বোনেদের কত উপকার হচ্ছে। কেননা আমার স্বামীর এত পয়সা নেই যে চিকিৎসা করবে। আপনার নাম? ইন্দ্রাণী পাহাড়ি, বাড়ি? পুরুষোত্তমপুর। দিদি যেটা দিয়েছে, মানে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বলে আমি বেঁচে গেছি। আজ 10-12 বছর আমার স্বামী আমাকে দেখেনি। আমার ছেলে মেয়ে 2জন পড়াশোনা করে, তাদের পিছনে 1 টাকা খরচা করে না। দিদি এইটা দিয়েছে বলে আমার ছেলে মেয়েকে আমি পড়াতে পারছি এত দূরে। মেয়েটা কলেজে পড়ছে, ছেলেটা 7-এ পড়ে। কিন্তু আর টুকটাক এই পয়সা তো হচ্ছে না, মানে আমার পক্ষে সম্ভব নয় যে কম 1700 টাকা, কিন্তু আমাকে 2টা মানে কাজ করতে হয়। লোকের বাড়িতে টুকটাক কাজ করলে নিলাম, ছেলে মেয়েকে পড়াবো কোথাও, নিজে খাবো কোত্থেকে। পয়সা যেটা সংসারে আমার 3 জনের খরচা। স্বামী কিন্তু আমাদেরকে দেখেনি 10-12 বছর, কিন্তু টোটালি খরচা করে এই না। টাকাটা সংসারে উপকারে লাগছে। উপকার লাগছে, আমার পক্ষে খুবই ভালো কাজে লাগছে। দিদি দিয়েছে বলে বেঁচে গেছি, নাহলে আমরা এখানে থাকতে পারতাম না নন্দীগ্রামে আজকে। আপনার নাম? বর্ণালী মণ্ডল, বাড়ি?
নন্দীগ্রাম। কারণ মানুষ সুস্বাস্থ্যের অধিকারী, স্বাস্থ্য যদি না মানুষের ভালো থাকে, মানুষ যদি না চলাফেরা ঠিক মতো করতে পারে, মানুষের বেঁচে থাকার তো কোনো মূল্য থাকে না। স্বাস্থ্যটাই আমার মনে হয়েছে, শিক্ষা স্বাস্থ্য এ দুটোতেই সরকার যেহেতু অগ্রাধিকার দিয়েছে, এটা একটা ভালো দিক সরকারের। আপনার নাম এবং বাড়ি? আমার নাম বাপ্পাদিত্য বারা, বাড়ি সাধারণত আমরা গ্রামগঞ্জের মেয়েদের দেখি তারা অভাবী হয়, তাদের একটা হাত খরচ দরকার এবং তার নানা রকম টুকটাক কেনাকাটার ব্যাপার আছে। সে জায়গায় ১,৫০০ টাকা তাদের কাছে একটা মাসি যদি হাতে আসে, তাদের হাত খরচ আছে। এছাড়া বাচ্চা বাচ্চা ছেলেপুলে আছে, তারা অনেক সময় বায়না ধরে দোকানদার পাড়া দিয়ে গেলে, তাদের কিছু সবসময় তো পুরুষ মানুষরা থাকে না বাড়িতে, যার জন্য এটা একটা ভালো প্রকল্প এবং সুন্দর প্রকল্প এবং মেয়েদের ক্ষেত্রে অনেক উপকার। স্বাস্থ্য চিকিৎসার কথা যদি বলেন, আমার তো বক্তব্য যে আমরা এর আগে অনেক সরকারকে দেখেছি এইরকম স্বাস্থ্য পরিষেবা দেয়নি কেউ। আজকে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, এবং আমি নন্দীগ্রামের ক্ষেত্রে বলছি, নন্দীগ্রামে দিদি যে প্রতিশ্রুতি দিয়েছিল স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে, একটা বিশাল হসপিটাল করে দিয়েছে। মানুষ শুধু নন্দীগ্রামের মানুষ না, খেজুরি, নন্দকুমার, চণ্ডীপুর, হলদিয়া, বিভিন্ন জায়গার মানুষ এখানে এসে প্রায় 14টা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মানুষ এখানে এসে ভালো চিকিৎসা পাচ্ছে। এবং আমাদের তো তমলুকে যেতে হতো, কলকাতায় যেতে হতো, সেটা এখানে খুব সুন্দর। আগে কোনো সুবিধা পেয়েছেন? আগে এইরকম কোনো সুবিধা পেয়েছেন? না, আগে আমরা তো এরকম সুবিধা পাইনি, দিদি তো করে দিল। এবার নন্দীগ্রামবাসী আমার মনে হয় খুব খুশি দিদি করে। আপনার নাম এবং বাড়ি কোথায়? আমার নাম মোহাম্মদ কোরবান মল্লিক, বাড়ি সরবেড়িয়া। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যে প্রকল্পগুলো উন্নয়নের স্বার্থে দিয়েছেন, সেগুলো সত্যিকারে আমাদের কাছে খুবই গ্রহণযোগ্যতা দাবি রাখে। তবে সবচেয়ে বড় জিনিস মানুষের স্বাস্থ্য পরিষেবা, যেটা নন্দীগ্রামবাসী 10টা অঞ্চলের মানুষ, মাটি মানুষের সরকারের কাছে কৃতজ্ঞ। তারা খুব উপকৃত এবং উচ্ছ্বসিত এবং প্রশংসিত। আমার নাম হরেকৃষ্ণ মণ্ডল।